রিবর্ন অ্যারিস্টোক্র্যাটের দ্বিতীয় এপিসোডের শুরুতে আর্স আমাদের জানাচ্ছে যে তার কাছে এমন একটি ক্ষমতা আছে যার সাহায্যে সে মানুষের সহজাত প্রতিভা পরিসংখ্যান বা স্ট্যাটের আকারে দেখতে পায় এবং সে এই দক্ষতাটিকে অ্যাপ্রেস বলে ডাকে। সে বলে যে তার বাবা মনে করেন এই দক্ষতাটি বেশ কাজের এবং একজন লর্ডের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্স বলে যে এই ক্ষমতার ব্যবহার করে সে আসন্ন যুদ্ধ শুরু হলে টিকে থাকবে। পরের দৃশ্যে আমরা রিডসকে দেখি যে এখন ঘরের কাজকর্মে সাহায্য করে। বেশ কয়েক মাস কেটে গেছে, তাই সে এখন পরিবারেরই একটি অংশ হয়ে উঠেছে। আর্স বলে যে রিডস এখন আর যুদ্ধে অংশ নেয় না, বরং তার সাথেই থাকে এবং একজন শিক্ষক তাকে অনেক জ্ঞান দান করেছেন, যার ফলে রিডসের বুদ্ধিমত্তা বেড়ে গেছে এবং সে এখন এই বাড়ির অধিকাংশ মানুষের মতোই জ্ঞানী হয়ে উঠেছে। বাড়ির লোকেরা এবং এই এলাকার বাসিন্দারা রিডসকে মেনে নিয়েছে। যখন তারা রিডসের ব্যাপারে জানতে পারে, আর্স দেখে যে কয়েকজন পরিচারিকা রিডসের শক্তি এবং তার সুশ্রী চেহারা নিয়ে আলোচনা করছে। এরপর রিডস আর্সের কাছে আসে এবং জিজ্ঞেস করে যে আজ তারা পড়াশোনা করবে কিনা, যাতে আর্স সম্মতি জানায়। পরের দৃশ্যে দেখা যায় রিডস এখন আর্সকে পড়াশোনা করাচ্ছে এবং সে জানাচ্ছে যে কিভাবে সামার ফোর্থ এম্পায়ার তৈরি হয়েছিল। সে জানায় যে পূর্বপুরুষ রাজা, যার নাম অ্যানেথাস বাইডোরস, পুরো মহাদেশটি তার নিয়ন্ত্রণে এনেছিলেন এবং এই ঘটনাটি ২০৩ বছর আগের। রিডস আরও বলে যে বর্তমানে সামার ফোর্থ এম্পায়ারের অবস্থা খুবই শোচনীয়, কারণ বর্তমান রাজা বাইডোরস দ্বাদশ মাত্র ৮ বছরের একটি শিশু। ক্ষমতার সিংহভাগই তার অমাত্যদের হাতে, যারা সমস্ত শাসনভার পরিচালনা করছে। সম্রাটের নিয়ন্ত্রণ শিথিল হওয়ায় সব জায়গায় বিদ্রোহ শুরু হয়েছে, যার ফলে গভর্নররা রাজমুকুটকে অমান্য করছে এবং স্থানীয়দেরও প্ররোচিত করা হচ্ছে। এটি শুনে আর্স বলে যে লড়াই ছোট হলেও বাবাকে ইতিমধ্যেই যুদ্ধ থামানোর জন্য পাঠানো হয়েছে এবং একদিন এই লড়াই অনেক বড় আকার ধারণ করবে। তাই তাকে দ্রুত নিজের ক্ষমতা ব্যবহার করে মেধাবী মানুষদের আগেভাগেই নিজের দলে টেনে নিতে হবে। সে রিডসকে জিজ্ঞেস করে যে যদি বড় কোনো লড়াই শুরু হয়, তবে তোমার কি মনে হয় সেটির শুরু কোথা থেকে হবে? উত্তরে সে বলে যে সম্ভবত মিশন প্রদেশে, কারণ ওখানকার বর্তমান গভর্নর বৃদ্ধ হয়ে গেছেন এবং সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যে তিনি মারা যাবেন। তার ২ ছেলে আছে। সাধারণত বড় ছেলেই পরবর্তী গভর্নর হওয়ার কথা, কিন্তু ছোট ছেলেটি বেশি যোগ্য। যদি বর্তমান গভর্নর মৃত্যুর আগে সিদ্ধান্ত না নেন, তবে তার ছেলেরা কে গভর্নর হবে তা নিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করবে এবং তাদের কারণে যুদ্ধ শুরু হতে পারে, কারণ তারা দুজনেই গভর্নর হতে চায়। এটি শুনে আর্স বলে যে এটি খুব খারাপ হবে এবং যদি এমনটা ঘটে, তবে তার বাবা কার পক্ষ নেবেন? রিডস জানায় যে তার বাবার মতে বড় ছেলেরই গভর্নর হওয়া উচিত, কিন্তু শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত মানা হবে না। আর্স একমত হয়, কারণ তার বাবা সরাসরি গভর্নরকে সেবা করেন না। আর্স বলে যে প্রতিটি প্রদেশ জেলায় বিভক্ত। ল্যাম্বার ক্যানেরা জেলার অধীনে এবং তার বাবা ক্যানেরা জেলার প্রধানের অধীনে কাজ করেন। আর্স বলে যে সে এখনও শিশু হলেও তাকে আগে থেকেই পরিকল্পনা করতে হবে, কারণ তার পাশে আপাতত শুধু রিডস আছে এবং যদি তার বাবাও হেরে যান, তবে সমস্যা তৈরি হবে। তখন রিডস বলে যে এটি আমাদের জন্য একটি সুযোগ। যদি বড় কোনো সংঘর্ষে আমরা ভালো করতে পারি, তবে একজন লর্ড হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হতে সুবিধা হবে। আরও পরিশ্রম করা যাক শক্তিশালী হওয়ার জন্য, যাতে তেমনটাই ঘটে। আপনি চিন্তা করবেন না লর্ড আর্স, আমি আপনার সাথে আছি এবং আপনাকে সবসময় রক্ষা করব। আপনাকে নিরাপদ রাখার সেরা উপায় হল সঠিক মানুষদের নিয়োগ করা। আর্স রাজি হয় এবং আরও মানুষ খুঁজতে বের হয়। তারা বাইরে এলে আর্স তার বাবাকে প্রশিক্ষণ নিতে দেখে। আর্স বুঝতে পারে যে তার বাবা ইদানিং অনেক বেশি প্রশিক্ষণ নিচ্ছেন, সম্ভবত কারণ তিনি জানেন যে যুদ্ধ আসন্ন। সে বাবার কাছে গিয়ে বলে যে সে নতুন লোক খুঁজতে যাচ্ছে। তার বাবা বলেন যে তিনি চান আর্স এমন কাউকে খুঁজুক যার জাদুর প্রতিভা আছে। যুদ্ধের সময় জাদু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু তার বাবা নিজে জাদু ভালোভাবে ব্যবহার করতে পারেন না এবং তার অনুসারীরাও এ ব্যাপারে খুব একটা দক্ষ নন। রিডসও সহমত পোষণ করে যে যুদ্ধের ময়দানে জাদুকররা খুব কাজে আসতে পারে, আমাদের তাদের প্রয়োজন হবে। আর্স জাদুর কথা ভাবতে থাকে। একবার বাবার অনুরোধে সে একটি অদ্ভুত যন্ত্র পড়েছিল, যার মাধ্যমে সে কিছুক্ষণের জন্য জাদু ব্যবহার করতে পারত, কিন্তু আর্সের জাদু শক্তি ছিল খুবই দুর্বল।
এটি দেখে তার বাবা হতাশ হয়েছিলেন এবং এরপর তিনি আর্টসকে আর কখনো জাদু ব্যবহার করতে বলেননি। এরপর আর্টস এবং রিডস নতুন লোকেদের সন্ধানে বেরিয়ে পড়ে। পথে আর্টস ভাবতে থাকে যে তাকে একজন অসাধারণ জাদুকর খুঁজে বের করতে হবে, যে একদম সঠিক প্রার্থী হবে। পরের দৃশ্যে তারা শহরে পৌঁছায় এবং দেখে যে সেখানে প্রচুর লোক। রিডস জানায় যে এখানকার জনসংখ্যা 50,000। এটি শুনে আর্টস অবাক হয় এবং বলে যে ল্যামবার্গের তুলনায় এটি 50 গুণ বেশি। রিডস ব্যাখ্যা করে যে এটি ক্যানেরা জেলার রাজধানী এবং সামনেই এখানকার প্রাসাদ দেখা যাচ্ছে, যেখানে এই জেলা শাসনকারী পরিবার বসবাস করে। আর্টস সেই প্রাসাদটি দেখে বলে যে এখানকার প্রাসাদটি সত্যিই চমৎকার এবং এখানকার সব মানুষকে বেশ ধনী মনে হচ্ছে। সে জানায় যে এখানকার মানুষের জীবনযাত্রা যেমন, সে ল্যামবার্গের মানুষকেও একদিন তেমন জীবন দিতে চায়। তখন রিডস তাকে বলে যে এখানে যেহেতু অনেক মানুষ আছে, তাই আপনি এখানে একজন ভালো প্রার্থী পেয়ে যেতে পারেন, একবার চেষ্টা করে দেখুন। এরপর আর্টস তার অ্যাপ্রেজাল ক্ষমতা ব্যবহার করে শহরে একজন ভালো প্রার্থীর খোঁজ করতে থাকে। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও সে কোনো জুৎসই প্রার্থী খুঁজে পায় না। সে বলে যে একজন ব্যক্তির স্ট্যাটের মধ্যে সংখ্যাগত মান এবং অ্যাপটিটিউড র্যাঙ্ক থাকে। তাদের প্রকৃত প্রতিভা আসলে সেই ফলাফলের দ্বিগুণ হয়। অন্য কথায়, যদি কারো স্ট্যাট নম্বর অনেক বেশি থাকে কিন্তু সঠিক অ্যাপটিটিউড না থাকে, তবে কোনো লাভ নেই। পরের দৃশ্যে দেখা যায় তারা এদিক ওদিক ঘুরছে, কিন্তু হঠাৎ আর্টস একটি গলির সামনে থেমে যায়, যেখানে সে দেখে সেই গলির ভেতরে কিছু দরিদ্র মানুষ বসে আছে। আর্টসকে সেখানে থেমে থাকতে দেখে রিডসও এগিয়ে আসে এবং গলির দিকে চলেও এগিয়ে আসে এবং গলির দিকে তাকিয়ে বলে যে যেখানে ধনী লোক থাকে সেখানে দরিদ্র লোকও থাকে। এটি শুনে আর্টস তাকে কিছু বলতে যায়, কিন্তু রিডস তার কথা বুঝতে পেরে বলে যে আমি জানি আপনি কি বলতে যাচ্ছেন, আমারও এটা বলতে খারাপ লাগছে, কিন্তু এই মুহূর্তে আমরা এই মানুষগুলোর জন্য কিছুই করতে পারবো না। আর্টস বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছে, এই মুহূর্তে এই মানুষদের বাঁচানোর মতো ক্ষমতা আমার নেই। আগে আমি শুধু ধনী মানুষদের দেখেছিলাম এবং আমার মনে হয়েছিল এটি খুব চমৎকার একটি শহর, কিন্তু একটি ভালো শহর সেটাই যেখানে দরিদ্র মানুষরাও তাদের জীবন ভালোভাবে অতিবাহিত করতে পারে। আমি ঠিক এমনই একটি ডোমেইন বা রাজ্য তৈরি করতে চাই। আমি হয়তো এখন অনেক বেশি কাঁচা, কিন্তু আমি আশা করছি আমরা যে প্রতিভা খুঁজছি তা হয়তো এই দরিদ্র মানুষদের মধ্যেই পেয়ে যাব। এটি শুনে রিডস অনেক বেশি অভিভূত হয় এবং আর্টসকে বলে যে আপনার সেবা করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আর্টস বলে যে এসব তুমি কি বলছো, তুমিই তো চমৎকার। এইসব কথা একটি মেয়ে আড়ালে দাঁড়িয়ে শুনছিল এবং সব শোনার পর সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় তারা এই শহরের সবচেয়ে বড় বাজারে চলে আসে, যেখানে আর্টস দেখে যে সেখানে খুব সুস্বাদু সব খাবার আছে। তখন একজন দোকানদার আর্টসকে বলে যে তুমি কি একটি ড্রাগনকে তোমার পোষা প্রাণী বানাতে চাও? এগুলো আসল ড্রাগনের ডিম, যা উত্তর মহাদেশ থেকে আনা হয়েছে। এটি শুনে আর্টস উত্তেজিত হয়ে যায় যে এই পৃথিবীতে ড্রাগনও আছে। সে বলে যে হ্যাঁ, আমার ড্রাগন চাই এবং দোকানদার যত টাকা চায় আর্টস তাকে তত টাকাই দিতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই রিডস তার তলোয়ার সেই দোকানদারের ঘাড়ে ঠেকিয়ে দেয় এবং বলে যে তোমার সাহস তো কম নয়, তুমি জানো তুমি কার সাথে জালিয়াতি করছো? গত বছরই উত্তর মহাদেশের সাথে বাণিজ্য বন্ধ হয়ে গেছে, আর তাছাড়া ড্রাগনের ডিম এমন তাপমাত্রায় ফুটে বাচ্চা বের হয় না। তোমার এইটুকু ছোট দোকানে একটি বিরল ড্রাগনের এতগুলো ডিম কিভাবে থাকতে পারে? তুমি লর্ড আর্টসের সাথে প্রতারণা করার কথা ভেবেছ? তোমার মরে যাওয়া উচিত। এটি শুনে দোকানদার ভয় পেয়ে যায় এবং বলে যে এই লোকটা কি পাগল নাকি? এদিকে আর্টসও ঘাবড়ে যায় এবং রিডসকে থামিয়ে বলে যে আমি জানতাম না যে সে আমার সাথে জালিয়াতি করছে, আমি এই ডিম কিনব না, তাই তুমি থেমে যাও। এটি শুনে রিডস থেমে যায় এবং তার এই আচরণের জন্য আর্টসের কাছে ক্ষমা চায়। আর্টস তাকে মাফ করে দেয় এবং মনে মনে ভাবে যে কেউ যদি আমার সাথে জালিয়াতি করার কথা ভাবে, তবে রিডস তার এমন দশা করবে। এর মানে আমাকে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, নতুবা আমার কারণে কেউ মারা যাবে। এরপর দেখা যায় তারা সামনে বসে খাবার খাচ্ছে। তখন আর্টস দোকান থেকে ক্যান্ডি কেনার জন্য যায়, কিন্তু তখনই সেই মেয়েটি এসে তার সাথে ধাক্কা খায় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। আর্টস বলতে থাকে যে মেয়েটি খুব তাড়াহুড়োয় ছিল, তাই ভুল করে ধাক্কা লেগে গেছে। কিন্তু রিডস তাকে বলে যে না, ওই মেয়েটি আপনার পার্স চুরি করে নিয়েছে।
এটি শুনে আর্টস খুব ভয় পেয়ে যায় এবং বলে যে তবে এখন আমরা কি করি। তখন রিডস তাকে কোলে তুলে নেয় এবং তারা দুজনে মিলে মেয়েটির পিছু নিতে শুরু করে। মেয়েটি খুব দ্রুত দৌড়াচ্ছিল, কিন্তু রিডস এক পর্যায়ে মেয়েটির কাপড় স্পর্শ করে ফেলে, যার ফলে আমরা দেখতে পাই মেয়েটি দেখতে কেমন। মেয়েটি দৌড়াতে দৌড়াতে সরাসরি একটি গলির ভেতর চলে যায়, যেখানে রিডস এবং আর্টসও পৌঁছে যায়। আমরা দেখি মেয়েটি ৩ জন লোকের কাছে পৌঁছায়। সেখানে একজন লোক মেয়েটিকে বলে যে তোমার তো অনেক সাহস, তুমি আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছো। এ কথা বলার পর সে মেয়েটিকে খুব জোরে একটি ঘুষি মারে, যার ফলে মেয়েটি নিচে পড়ে যায়। সেই লোকটা বলে যে এই মেয়েটি আমাদের সময় নষ্ট করে দিল। আর্স এসব দেখে ফেলে এবং সেই লোকটিকে বলে যে থামো, এই অসহায় মেয়েটিকে এভাবে মারা ভুল। এটি শুনে সেই লোকটি রেগে যায় এবং বলে যে তুমি কে। এ কথা বলার পর সে তাকে ঘুষি মারতে যায়, কিন্তু রিডস আর্সকে বাঁচিয়ে নেয় এবং লোকটির পেটে ঘুষি মেরে তাকে নিচে ফেলে দেয়। এটি দেখে লোকটির বাকি সঙ্গীরাও আক্রমণ করে, কিন্তু রিডস খুব সহজেই দুজনকে হারিয়ে দেয়। তাদের অবস্থা খুব শোচনীয় হয়ে যায় এবং তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বলে যায় যে এটি এখনও শেষ হয়ে যায়নি। তাদের যাওয়ার পর আর্স সেই মেয়েটির ওপর তার অ্যাপ্রেজাল ব্যবহার করে এবং দেখে অবাক হয়ে যায় যে এই মেয়েটির ম্যাজিক ক্ষমতা হল এস র্যাঙ্কের, লিডারশিপ ৯২ এবং লড়াই করার ক্ষমতা ১১৬। আর্স বলে যে এর নম্বরগুলো তো বেশ চমৎকার, এর দক্ষতা তো আমার বাবাকেও টেক্কা দিতে পারে। কিন্তু এই মেয়েটির বাকি অ্যাপটিটিউডগুলো হল ডি র্যাঙ্কের, যার মানে সে সম্মুখ সমরে খুব একটা ভালো হবে না। কিন্তু এর মানে হল এই মেয়েটির কাছে চমৎকার জাদুশক্তি আছে। রিডস মেয়েটির কাছে গিয়ে পার্স ফেরত দিতে বলে, কিন্তু তখনই আর্স মেয়েটিকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার রিটেইনার হবে। ওকে এটি শুনে রিডসও অবাক হয়ে যায় এবং আর্সকে বলে যে আপনি এ কি বলছেন। রিডস বলে আপনি কি বলছেন, এই মেয়েটি তো একজন চোর। জবাবে আর্টস বলে কিন্তু এই মেয়েটির মধ্যে জাদুর এক অসাধারণ প্রতিভা আছে, আমি এর আগে এত সম্ভাবনাপূর্ণ কোনো ব্যক্তি দেখিনি। কিন্তু তখনই মেয়েটি আর্টসকে বলে তোমাকে সেবা করার চেয়ে মরে যাওয়া আমার কাছে ভালো। এটি শুনে আর্টস অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে কিন্তু কেন। মেয়েটি উত্তর দেয় এমন কিছু বিষয় আছে যা আমি সহ্য করতে পারি না। আর্টস তাকে বোঝানোর চেষ্টা করে তোমার মধ্যে জাদুর দারুণ প্রতিভা আছে, তোমাকে রাজি করানোর কি কোনো উপায় আছে যাতে তুমি আমাদের সাথে যোগ দাও। মেয়েটি অবাক হয়ে বলে তুমি এসব কি বলছো, আমি আজ পর্যন্ত কখনো জাদু ব্যবহার করিনি। আর্টস বলে তাতে কিছু যায় আসে না, আমি জানি তোমার মধ্যে সেই প্রতিভা আছে, আর তুমি যদি পার্স চুরি করো তার মানে তোমার জীবন অনেক কষ্টের। তুমি যদি আমার অনুসারী হও তবে তুমি বেতন পাবে এবং সাথে খাবারও, তোমার জীবন অনেক ভালো হয়ে যাবে, তাই দয়া করে আমাদের সাথে যোগ দাও। মেয়েটি তখন বলে মনে হচ্ছে তুমি একজন বখে যাওয়া বড়লোকের সন্তান, তোমাদের মতো অভিজাতদের কে অধিকার দিয়েছে অন্য মানুষকে ছোট করে দেখার। তুমি অভিজাত, তাই তুমি বিলাসবহুল জীবন যাপন করো, আমার কোনো শখ নেই তোমার বিলাসবহুল জীবন রক্ষা করার একটা হাতিয়ার হওয়ার, তুমিও আমাকে ছোটই করছো। এটি শুনে আর্টস বলে আমি ওইসব অভিজাতদের মতো নই, আমি একদিন এমন একটি শহর বানাতে চাই যেখানে সবাই ভালো জীবন কাটাতে পারবে, তাই আমার তোমার সাহায্য প্রয়োজন। মেয়েটি পাল্টা প্রশ্ন করে কিন্তু সেই দিন কবে আসবে, তুমি সবসময় বিলাসবহুল জীবন কাটিয়েছ, তাই তুমি কখনো আমাদের কষ্ট বুঝবে না। আমাদের মতো মানুষরা সারাটা দিন রাস্তায় কাটায়, সেটা শীত গ্রীষ্ম বা বর্ষা যাই হোক না কেন। আমরা এটাও জানি না যে আমাদের পরবর্তী বেলার খাবার কবে জুটবে, আমরা কোনো সুদিনের অপেক্ষায় বসে থাকতে পারি না। তুমি আমাকে বলছো তোমার অনুসারী হতে যাতে তুমি বাকি সবাইকে দেখাতে পারো যে তুমি কত মহান আর দয়ালু। তুমি কি আমাকে বোকা ভেবেছ, আমি তোমাকে সাহায্য করব না। আর্টস নির্বাক হয়ে যায়। তখন রিডস মেয়েটির কাছে এসে বলে আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু তোমাকে আর্টসের পার্স ফেরত দিতে হবে। মেয়েটি বলে ঠিক আছে, এই নাও, তোমরা আমার জীবন বাঁচিয়েছ, তাই এখন সব শোধবোধ হল। তখনই আর্টস মেয়েটির হাতে কিছু দাগ দেখতে পায় এবং জিজ্ঞেস করে যে ওই ৩ জন লোক কারা ছিল। মেয়েটি জানায় যে তারা ছিল দাস ব্যবসায়ীদের লোক।
সে যখন এক অভিজাতের দোকানে চুরি করতে গিয়েছিল তখন ধরা পড়ে যায় এবং তারা তাকে দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। সে কোনো মতে সেখান থেকে পালিয়েছিল, কিন্তু লোকগুলো তার পিছু ছাড়ে না। মেয়েটি বলে, আমি জানি তারা কেন আমার পিছু নিচ্ছে, কারণ আমি তাদের অনেক টাকা পাইয়ে দিতে পারি, যেহেতু আমি অনেক সুন্দরী। এটি শুনে আর্টস আর রিডস একে অপরের দিকে তাকিয়ে অদ্ভুত মুখভঙ্গি করে এবং 1 সেকেন্ডের জন্য ভাবতে থাকে যে মেয়েটি কি সত্যিই সুন্দরী। আর্টস তাকে জিজ্ঞেস করে, যদি তুমি পালিয়েই আসো তবে এই শহরে এখনো কেন আছো? তোমার তো দূরে কোথাও পালিয়ে যাওয়া উচিত ছিল। মেয়েটি বলে, আমি সেটা করতে পারি না। তখনই দেখা যায় অনেকগুলো শিশু সেখানে চলে আসে এবং শার্লটকে ঘিরে ধরে বলতে থাকে, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমাদের খুব খিদে পেয়েছে। তুমি 2 দিন দূরে গায়েব ছিলে। আমরা তোমার জন্য চিন্তিত ছিলাম। আর্স ভাবে যে এই শিশুরা কারা। শার্লট তাকে জানায় যে এই সব শিশু তারই মতো অনাথ, এদের কোনো পরিবার নেই এবং এদের রাস্তাতেই বাঁচতে হয়। সে এদের এখানে একা ফেলে রেখে কোথাও যেতে পারবে না। আর্স বলে, ঠিক আছে, আমি তোমাকে আর জোর করব না। এরপর সে রিডসের কাছ থেকে পার্সটি নিয়ে শার্লটকে দিয়ে বলে, এই নাও, আমার পার্সটি তুমিই রেখে দাও। শার্লট অবাক হয়ে বলে, তুমি এটা আমাকে নিজে থেকে দিচ্ছ? এটা ভেবো না যে আমি এটা তোমাকে ফেরত দেব। আর্টস বলে, ঠিক আছে, দিয়ে দাও। শার্লট বলে, তুমি কত অদ্ভুত। এই বলে সে চলে যায়। আর্টস তাদের বিদায় জানায় এবং মনে মনে ভাবে যে সেই শিশুদের কাছ থেকে শার্লটকে আলাদা করতে পারবে না। পরের দৃশ্যে আর্টস বারান্দায় বসে থাকে। রিডস তাকে ভেতরে আসতে বলে কারণ বাইরে বেশ ঠান্ডা। আর্টসকে বিষণ্ণ দেখে রিডস বলে, আমার অবস্থাও একসময় শার্লটের মতোই ছিল, তাই আমি বুঝতে পারছি সে কেমন অনুভব করছে। এই পৃথিবী দরিদ্রদের প্রতি দয়ালু নয়। অতীতে অভিজাতরা তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে হয়তো, তাই সে সব অভিজাতদের খারাপ মনে করে। কিন্তু আপনি একদমই তাদের মতো নন। আমি আপনাকে সবথেকে ভালো জানি। আর্টস বলে, একটা সময়ে আমি আমার বিলাসবহুল জীবনকে খুব সহজভাবে নিতে শুরু করেছিলাম, তাই শার্লট আমার ওপর রাগ করবেই। আমি সত্যিই একটি ভালো শহর বানাতে চাই, কিন্তু মনে হয় এটা করার আগে আমি খুব বেশি ভাবিনি। শার্লট যা বলেছে সব ঠিক বলেছে। হঠাৎ আর্টস দেখে সেই শিশুরা শার্লটের নাম ধরে চিৎকার করে দৌড়াচ্ছে। আর্টস আর রিডস নিচে নেমে তাদের জিজ্ঞেস করে কি হয়েছে। শিশুরা তাদের চিনতে পারে এবং জানায় যে ওই লোকগুলো শার্লটকে ধরে নিয়ে গেছে। দেখা যায় সেই 3জন লোক শার্লটকে তুলে নিয়ে যাচ্ছে এবং এখানেই এই এপিসোডটি শেষ হয়।